আজকে আমাদের আলোচ্য বিষয় এমসিকিউ। আমাদের কবিতার নাম ভার্চু। ভার্চু metaphysical poem written by জর্জ হারবার্ট। এই ভার্চু কবিতায় যে এমসিকিউ দেওয়া হবে সেটা এ বি সি ডি এইসব অপশন করে দেওয়া হবে না। আমার এই ভিডিওর মধ্যে যে অংশ থেকে এমসিকিউ কোশ্চেন থাকতে পারে সেই নিয়ে আলোচনা হবে। আরেকটা বিষয়, আমাদের এমসিকিউতে এ বি সি ডি অপশনে পরীক্ষায় থাকবে ঠিকই, কিন্তু আমরা যখন শিখব জানব তখন ভুল উত্তর না শেখা খুব ভালো। সেই জন্যই আমাদের এখানের প্রসেসটা হলো কোথা থেকে বা কিভাবে এমসিকিউ কোশ্চেন থাকবে তার আলোচনা। ভিডিওর প্রথম দিকে 1 থেকে 6 পর্যন্ত এমসিকিউ কোশ্চেন থাকবে, বাকি যে 6 থেকে 30 পর্যন্ত কোশ্চেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে বন্ধুরা দেখে নেবে যাদের দরকার হবে। তাহলে ভার্চু মেটাফিজিক্যাল পোয়েম। ভার্চু মানে গুণ, এখানে আত্মা বা সোল। আর কবিতাটি লিখেছেন জর্জ হারবার্ট। তাহলে প্রথম কোশ্চেন এভাবে আসতে পারে বা এখান থেকে আসতে পারে এমসিকিউ হিসাবে, যে এই যে জর্জ হারবার্ট তিনি কেমন কবি, হোয়াট টাইপ অফ পোয়েট। তিনি ইংলিশ মেটাফিজিক্যাল পোয়েট, 17th সেঞ্চুরির কবি তিনি, জর্জ হারবার্ট। পরবর্তী কোশ্চেন 2 নম্বর এভাবে আসতে পারে যে জর্জ হারবার্টের বিশেষ কবিতা কোনটি, ফেমাস পোয়েম, তা হলো দি কলার। এবং থাকতে পারে এভাবে জর্জ হারবার্টের পোয়েট্রি কালেকশন, তার নাম কি, নাম হলো দ্য টেম্পল। এই টেম্পল পোয়েট্রি কালেকশন থেকেই এই কবিতা ভার্চু। 3 নম্বর স্টাইলের উপর একটা কোশ্চেন থাকতে পারে যে জর্জ হারবার্টস স্টাইলটা কেমন। স্টাইলটা হলো তিনি যে কবিতা লিখতেন ডিভোশনাল ভার্স লিখতেন তিনি, আর তার জন্যই এই জর্জ হারবার্টকে বলা হয় ডিভোশনাল লিরিসিস্ট। ডিভোশনাল লিরিসিস্ট। ব্যক্তি জীবন নিয়ে একটা কথা আসতে পারে যে জর্জ হারবার্ট কে ছিলেন। তিনি ছিলেন প্রিস্ট অব দ্য চার্চ অফ ইংল্যান্ড, একজন পুরোহিত ছিলেন, প্রিস্ট অব দ্য চার্চ অফ ইংল্যান্ড। এবার কবিতার বিষয়ে চলে আসছি। হয়তো লাইন তুলে কোশ্চেন করবে এভাবে, কিংবা একটা কম্প্যারিজন দেখানোর কথা বলবে। এই কম্প্যারিজন বুঝতে গেলে আমরা লক্ষ্য করব, যেমন কি বলতে চেয়েছেন, অল দ্য বিউটিফুল থিংস অফ নেচার, তার সাথে কি করেছেন, কম্পেয়ার করেছেন এ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল। অর্থাৎ একদিকে আমরা কবিতা পড়তে গিয়ে খেয়াল করব অল দ্য বিউটিফুল থিংস অফ নেচার, সেদিকে নির্দেশ রেখেছেন। কবিতার কনক্লুডিং পার্টে বলা হচ্ছে এ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল, একটা আত্মার কথা বলেছেন। একদিকে বিউটিফুল থিংস অফ নেচার,
যেটা ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে বলছেন কম্প্যারিজন এ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল, একটা আত্মা, ভালো আত্মা। কিভাবে ভালো আত্মা সে আলোচনা করব। এই আত্মার বিনাশ নেই এমন একটা কথায় আসবে, অর্থাৎ প্রকৃতির সব কিছু ধ্বংস হয়ে যাবে, আত্মার বিনাশ নেই। এইভাবে কবিতাটার এন্ডিংয়ে আমরা লক্ষ্য করব। এবার কোশ্চেন আসতে পারে, হয়তো দেখা গেল ফার্স্ট লাইনটা কবিতার দেওয়া আছে, সুইট ডে, সো কুল, সো কাম, সো ব্রাইট। এই ফার্স্ট লাইনটা কোন ধরনের লাইন? এখানে এলিটারেশন ব্যবহার করা হয়েছে। এলিটারেশন অর্থাৎ আমরা লক্ষ্য করব সুইট ডে এস, সো কুল এস, সো কাম এস, সো ব্রাইট এস। এলিটারেশন এখানে ব্যবহার করা হয়েছে। এবার আসি, হয়তো একটা লাইন দেওয়া আছে এরকম, দ্য ব্রাইডাল অব দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই। পৃথিবী এবং আকাশের বিয়ে, মেটাফোর ইউজ করা হয়েছে। অর্থাৎ দ্য ব্রাইডাল অব দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই, এই লাইনটা দিয়ে সেখানে এ বি সি ডি করে দেওয়া থাকলো, মেটাফোর, সিমিলি ইত্যাদি ইত্যাদি। তো স্বাভাবিকভাবে দ্য ব্রাইডাল অব দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই, এটা একটা মেটাফোর ইউজ করা হয়েছে। কিংবা লাইন দেওয়া থাকতে পারে, ফুল অফ সুইট ডেজ অ্যান্ড রোজেস। ফুল অফ সুইট ডেজ অ্যান্ড রোজেস, সুইট ডেজ, রোজেস, এই লাইনটার মধ্যে মেটাফোর ইউজ করা হয়েছে। এবার হয়তো একটা লাইন দেওয়া আছে কবিতার থেকে, সুইট রোজ, সুমিষ্ট গোলাপ, হুজ ইউ অ্যাংরি অ্যান্ড ব্রেভ। এই সুমিষ্ট গোলাপ, এটার কালারটা এখানে, কালারটাকে হিউ অ্যাংরি অ্যান্ড ব্রেভ হিসাবে কল্পনা করা হয়েছে, অর্থাৎ আগুনের সাথে তুলনা করা হয়েছে। আগুন যেমন, আগুনের মতন কল্পনা করা হয়েছে এই সুইট রোজ, ইমেজারি রয়েছে এখানে। তাহলে আমরা কবিতার বিষয়টাকে একটু টাচ করে নিয়ে আবার শর্ট কোশ্চেন বলছি। সুইট ডে, সো কুল, সো কাম, সো ব্রাইট, দ্য ব্রাইডাল অব দ্য আর্থ অ্যান্ড স্কাই। দিনটা কেমন? যথেষ্ট সুমিষ্ট দিন, সুইট ডে, সো কুল, ঠান্ডা বা শান্ত, ঠান্ডা, সো কাম, স্নিগ্ধ বা শান্ত, সো ব্রাইট, দিনটা খুবই উজ্জ্বল। অর্থাৎ এমন একটা উজ্জ্বল দিনকে কি বলছেন তিনি? দ্য ব্রাইডাল অব দ্য আর্থ অ্যান্ড স্কাই, যেন আকাশ আর পৃথিবীর বিয়ে হচ্ছে। সুমিষ্ট একটি দিনের কথা বলেছেন, অর্থাৎ ব্রাইডাল, ইউনিয়ন, ম্যারেজ। তাহলে এখানে গুড সাইডের কথা বলা হলো দিনের। এবার পরবর্তী অংশে আমরা নেতিবাচক দিক দেখতে পারবো, নেগেটিভ সাইডটা কিরকম। তাহলে প্রথম অংশের দিনটা উজ্জ্বল, সুন্দর, শান্ত, স্নিগ্ধ, এরকম বর্ণনা করেছে। এত সুন্দর যে আকাশ আর পৃথিবীর বিয়ে হচ্ছে, এমন একটা মনোরম পরিবেশ, গুড সাইড। এবার নেগেটিভ দিকটা কি বলছেন? দ্য ডিউ, শিশির বিন্দু, কুয়াশা, শিশির বিন্দু, ডিউ এখানে টিয়ার, চোখের জল। দ্য ডিউ শ্যাল উইপ, শিশির বিন্দু যেন কাঁদছে। উইপ পার্সনিফিকেশন আছে, প্রাণদান করা হয়েছে, উইপ। দ্য ফল টু নাইট, এত সুন্দর দিন, এবার দেখা যাচ্ছে যে শিশির বিন্দু কাঁদছে,
কারণ ফল টু নাইট, রাতের অন্ধকারের সাথে মিশে যাবে এ দিন। বাট দাও মাস্ট ডাই, এই দিন একদিন এন্ড হয়ে যাবে। ডাই এখানে এন্ড, তাহলে শেষ হয়ে যাবে। সুন্দর উজ্জ্বল দিন একদিন শেষ হয়ে যাবে। ইঙ্গিতটা কোন দিকে যাচ্ছে বন্ধুরা লক্ষ্য করো। অর্থাৎ দিন, তুমি এত সুন্দর, কিন্তু কি হচ্ছে, তোমারও তো সমাপ্তি হবে, শেষ হবে। আর কুয়াশা বা শিশির ঝরে পড়বে, অর্থাৎ কান্না করবে, পার্সনিফাইড করা হয়েছে। ডিউ ইজ দ্য সিম্বল অফ ইয়থ, এখানে বলা হয়েছে। এই যে সিম্বল অফ ইয়থ, যৌবন, এটা একদিন শেষ হয়ে যাবে। উজ্জ্বল দিন শেষ হয়ে যাবে এবং সিম্বল অফ ইয়থ, মানুষের যে চরম যে সুন্দর দিন, সেটাও একদিন শেষ হয়ে যাবে, অন্ধকারে মিশে যাবে। অতএব দিনকে তো একটা অ্যাট্রাকটিভ মুডে তৈরি করা হয়েছে, লেখা হয়েছে, এখানে বর্ণনা করা হয়েছে, কিন্তু এই সুন্দরের আবার বিদায়ও রয়েছে। কবিতাও বললেন দ্বিতীয় অংশে। এটা ফার্স্ট স্ট্যাঞ্জাতেই, তাহলে আমরা লক্ষ্য করব যে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড বললো, ব্যাড সাইড। আচ্ছা, এবার সেকেন্ড স্ট্যাঞ্জাতে কি বলা হয়েছে? ফার্স্ট স্ট্যাঞ্জাতে দিনকে সুন্দর বলা হয়েছে, সেকেন্ড স্ট্যাঞ্জাতে বলা হবে সুইট রোজ, সুমিষ্ট গোলাপের কথা বলা হয়েছে। হুজ হেউ অ্যাংরি অ্যান্ড ব্রেভ, এর রংটা যেন রাগী রং, সাহসী রং। গোলাপের রং এত সুন্দর, তাকাতে কি হয়, বিচ দ্য র্যাশ গেজার, যারা তাকিয়ে থাকে দীর্ঘ সময়, ওয়াইপ হিজ আইজ, চোখে জল এসে যায়। এত সুন্দর, যেমন সূর্যের আলো, সে তো ভালো, তার দিকে তাকিয়ে থাকলে কি হয়, স্বাভাবিকভাবে চোখে জল এসে যায়। অর্থাৎ এই রোজের যে রং, এটা আগুনের মতো। এখানে স্বাভাবিকভাবে একটা সুন্দর কল্পনা এখানে রাখা হয়েছে যে কেউ যদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই গোলাপের দিকে, তাহলে চোখ কি হয়, যেন চোখটা বন্ধ হয়ে যায়। এভাবেই the road is ever in its grave, কিন্তু এতক্ষণ তো বলা হলো, গোলাপের প্রশংসা করা হলো, কিন্তু এই গোলাপের যে শিকড়টা, সেই শিকড়টা কিন্তু গ্রেভ, সমাধির সাথে, মাটির সাথে, মাটির মধ্যে লুকিয়ে আছে। শিকড়টা মাটির মধ্যে গেড়ে আছে। তার মানে কি হচ্ছে, দিন যেমন সুন্দর ছিল সেদিন একদিন শেষ হয়ে যাবে। রোজ সুইট ছিল, সেও একদিন শেষ হয়ে যাবে। কারণ এই রোজ মাটির সাথেই সম্পর্কযুক্ত। অ্যান্ড দে মাস্ট ডাই, একদিন শেষ হয়ে যাবে। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জাতে দিন, এত উজ্জ্বল দিন শেষ হয়ে যাবে। সেকেন্ড স্ট্যাঞ্জাতে বলা হলো সুইট রোজ, তাও একদিন শেষ হয়ে যাবে। অর্থাৎ এই যে ফুল, তোমার যে শিকড়, এটা প্রথম থেকে মাটিতে, অর্থাৎ কবরে রয়েছে। অর্থাৎ তোমার কি হবে, বিষয়টা যেন এমন যে জন্মের সাথে সাথে মৃত্যু নিশ্চিত, জন্মের সাথে সাথেই মৃত্যুর কানেকশন রয়েছে। আমরা যা কিছুকে প্রকৃতি সুন্দর বলবো, তার শেষ রয়েছে, তার ওই সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে আছে, অনুভব করতে হবে। এবার থার্ড স্ট্যাঞ্জাতে বলছে সুইট স্প্রিং ফল অফ সুইট ডেজ অ্যান্ড রোজেস। তার মানে সুন্দর দিনের কথা বলা হলো ফার্স্ট স্ট্যাঞ্জাতে, সেকেন্ডে সুন্দর রোজের কথা বলা হলো, গোলাপের কথা বলা হলো। এবার বলছে সুইট স্প্রিং
সুন্দর সুমিষ্ট বসন্তকাল। বসন্তকাল মানুষের জীবনেরও যৌবন, বসন্তকাল এরকম বলা হচ্ছে। কিন্তু কি হচ্ছে, সুইট স্প্রিং, এই যে সুন্দর বসন্তকাল, তার মধ্যে বসন্তকালের মধ্যে সুন্দর দিন, আবার তার মধ্যে সুন্দর গোলাপ। একদিকে বসন্তকাল, তার মধ্যে দিনটাও অত সুন্দর মধুর, তার সাথে আবার গোলাপ ভরা। কি সাংঘাতিক পরিবেশ, এত সুন্দর, সুন্দরের সমাহার। এ বক্স হোয়ার সুইটস কম্পিটেড লাই। কিন্তু একটা বক্স, একটা কনসিট, কল্পনা, কফিন, বক্স এখানে কফিন। তাহলে বক্সকে এটা কনসিট, এখানে লাই পান ইউজ করা হয়েছে, কিপ ক্লোজ টুগেদার। অর্থাৎ সুইট স্প্রিং, সুইট ডেজ, সুইট রোজেস, সব কিছু ওই কফিনের দিকে, ওই কফিনের দিকে। অর্থাৎ একদিকে স্প্রিংয়ের সুগন্ধি বক্স এই হিসেবে কল্পনা করা হয়েছে। অর্থাৎ বসন্তকালটা কীরকম, সুইট স্প্রিং, সুইট ডেজ, সুইট রোজেস, তার একটা বক্স, সুগন্ধির বক্স। আবার সেই বক্সটাই কফিন, সমাধি, শেষ হয়ে যাবে। দুটো দিকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পান ইউজ করা হয়েছে। এবার বলা হচ্ছে মাই মিউজিক, অর্থাৎ আমার কবিতা, কবির কবিতা, শোজ ইউ হ্যাভ ইউ ক্লোজ অ্যান্ড অল মাস্ট ডাই। সব শেষ হয়ে যাবে, কিন্তু তোমার সুন্দরের মধ্যেই তো তোমার শেষ রয়েছে, এ কথাটা তো বোঝানো হয়েছে, শেষ হয়ে যাবে। লাস্টে বলা হচ্ছে, অর্থাৎ প্রথম দিনটাকে কি বললো, যে এরকম সুন্দর দিন, কিন্তু তবু তার কফিন দেখা যাচ্ছে, শেষ হয়ে যাবে। আমার এই কবিতা ইত্যাদি এও শেষ হয়ে যাবে, সবই শেষ হয়ে যাবে। কিন্তু ফোর্থ স্ট্যাঞ্জা, লাস্ট স্ট্যাঞ্জাতে কি বলছেন, অনলি এ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল। একটা জিনিস থাকবে, কি থাকবে, সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল। মানুষের যে সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল, আত্মা, গুণ, কোয়ালিটি, আত্মা, তা থাকবে। লাইক সিজনি টিম্বার, যে কোনো বস্তু, কাঠ পুড়ে যায় না, এমনভাবে থাকবে। কে থাকবে, ভার্চুয়াল সোল থাকবে। নেভার গিভস, অর্থাৎ নেভার ডিফিট, পরাজিত নয়, আত্মার শেষ হবে না, শুধু থাকবে ভার্চুয়াল সোল, বাকি সব কিছু শেষ। ভার্চুয়াল সোল, ভালো আত্মা থাকবে। অর্থাৎ বোঝা গেল ভালো দিন, তারপর গোলাপ, সব কিছুই, বসন্তকাল, এর মধ্যে এত সৌন্দর্য, সুগন্ধি ভরা, সৌন্দর্যে ভরা। একদিন শেষ হয়ে যাবে, কবির কবিতাও শেষ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল, ভালো আত্মা মানুষের, এটা থাকবে। সমগ্র পৃথিবী ঠান্ডা হয়ে গেলেও, মানে সমস্ত পৃথিবী তো সৃষ্টি যা আছে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আত্মা মানুষের বেঁচে থাকবে। হিন্দুইজমের একটা টাচ রয়েছে, হিন্দু ধর্মের, হিন্দুইজম বলতে হিন্দু ধর্মের। তাহলে শর্ট কোশ্চেন হিসাবে 9 নম্বরে আমরা আলোচনা করব, এখানে দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই, পৃথিবী আকাশের যে বিয়ে, এখানে মেটাফিজিক্যাল কনসেপ্ট ব্যবহার করা হয়েছে, কল্পনা ব্যবহার করা হয়েছে। পরবর্তী কোশ্চেন,
এমসিকিউ আসতে পারে। 10 নম্বর, ডিউ শব্দটাকে এখানে কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে, পার্সনিফাইড করা হয়েছে। এই ডিউ শিশির বিন্দু, কিন্তু তার অর্থটা হলো দ্য আইডিয়া অফ উইপিং, দিন যেন কাঁদছে। তাই ডিউকে এখানে পার্সনিফাইড করা হয়েছে। কোনো এমসিকিউ কোশ্চেন এর থেকে থাকতে পারে। পরবর্তী 11 নম্বর কোশ্চেন, স্প্রিং ইজ ফুল অফ সুইটনেস বাট ইট ইজ লাইক এ বক্স। এটাও কিন্তু মেটাফিজিক্যাল কনসেপ্ট। স্প্রিংটা সুইটনেস রয়েছে, কিন্তু এটাও একটা কফিন, এরও শেষ রয়েছে। তাহলে যে ভার্চুয়াস সোলটা কেমন? কাইন্ডনেস প্লাস ভার্চু একসঙ্গে করে একটা ভালো আত্মা বলা হয়েছে। ইন অর্ডার টু গেট ইমমর্টালিটি, ভালো আত্মা অর্থাৎ যে আত্মা অমর, যে আত্মার বিনাশ নেই, তাই ভালো আত্মা। 13 নম্বরে এমসিকিউ, এই ভার্চু কবিতাটি পাবলিশ করা হয়েছে পোয়েট্রি কালেকশন দি টেম্পল, আগেই বলা হয়েছে, এবং এই কবিতাটি লেখা হয়েছে 1633, 1633 লেখা হয়েছে। আচ্ছা, এখানে 14 নম্বরে কোশ্চেন, ভার্চুয়াস সোল বলতে গুড, অনেস্ট, কাইন্ড, পিওর অ্যাট হার্ট। মানুষের হার্টটা, হৃদয়টা কেমন হবে? এরকম গুড হবে, অনেস্ট হবে, কাইন্ড হবে, পিওর হবে, তাহলেই সে ভার্চুয়াস সোল হবে তার। যাই হোক, তাহলে এখানে এই সুইট ডে, সুইট রোজ, অর্থাৎ কতবার সুইট ইউজ করা হয়েছে? 3 বার। সুইট ডে, সুইট রোজ, সুইট স্প্রিং। আর এটাই হয়ে গেছে সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল। সুইট ডে, সুইট রোজ, সুইট স্প্রিং, সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল। তবে ডিফারেন্স একটা রয়েছে। ডে সুইট হতে পারে, রোজ সুইট হতে পারে, স্প্রিং সুইট হইতে পারে, কিন্তু এদের বিনাশ আছে, এরা ধ্বংস হবে। যে ধ্বংস হবে না সেটা হলো ভার্চুয়াস সোল। এই ভার্চুয়াস সোল বাদে সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমাদের ভার্চুয়াস সোলের কথা আলোচনা হলো। সবার এরকম একটা মূল্যবান জিনিস রয়েছে আমাদের জীবনে, তাই আমরা কথা বলছি, চলছি। যাই হোক, এই আত্মার তো বিনাশ নেই, ধ্বংস নেই, আর বাকি সব বিদায় নেবে। তাহলে আমাদের এমসিকিউ ফ্রম মেটাফিজিক্যাল পোয়েম ভার্চু, রিটেন বাই জর্জ হারবার্ট। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তবে আবার একবার বলছি, তোমরা তোমাদের মতন পড়তেই পারো, কিন্তু আমার যেটা আইডিয়া, সেই আইডিয়া থেকে বলছি, এমসিকিউ তোমরা 1, 2, 3, 4, 5 করে, অর্থাৎ যেখান থেকে যে এমসিকিউ থাকবে সেই লাইনটাকে ভালো করে বুঝতে চেষ্টা করো এবং পড়ো। ভুল এমসিকিউ না পড়া অনেক ভালো। এটা পরীক্ষার সময় তোমাদের একবার হলেও অনুভব হবে। তাহলে প্রথম 1 থেকে 6 পর্যন্ত ভিডিওতে দেওয়া হলো রেকর্ডিংয়ের মধ্যে। বাকি যে কোশ্চেনগুলো এমসিকিউ, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা যারা প্রয়োজন মনে করবে, তারা আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেটা খুলে দেবে। তাহলে তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।